এমন একটি জায়গা কল্পনা করুন যেখানে চা বাগান দিগন্ত পর্যন্ত বিস্তৃত, যেখানে নদীগুলি সংস্কৃতির এবং প্রকৃতির গল্প শোনায়, এবং যেখানে হিমালয়ের পর্বতগুলি দূর থেকেই আপনাকে উকি দেয়। যদি আমি আপনাদেরকে বলি এমন একটি লুকানো রত্ন আছে, না, দূরের কোনো স্বপ্নভূমিতে নয়, এখানেই বাংলাদেশে। পঞ্চগড়ে আপনাদেরকে স্বাগত জানাই। দেশের সর্ব উত্তরের সীমান্ত যা একই সাথে প্রশান্তি এবং দুঃসাহসিকতার গল্প শোনায়। এই ভিডিওতে আমরা পঞ্চগড়ের দর্শনীয় স্থান এবং প্রকৃতির রূপ বৈচিত্র্য উন্মোচন করেছি। স্থানীয় গাছপালা থেকে সরাসরি তাজা চায়ে চুমুক দিচ্ছি, প্রাচীন ধ্বংসাবশেষ অন্বেষণ করেছি যা বিগত যুগের রহস্য ধারণ করে। এই মোহনীয় জেলার আদম্য সৌন্দর্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের গভীরে ডুব দেওয়ার সাথেই থাকুন। পঞ্চগড়ের গভীরে ভ্রমণ করলে মনে হতেই পারে সেখানে প্রতিটি মুহূর্ত কোনো গল্পের বই থেকে চুরি করা হয়েছে। আপনি কি এমন একটি অভিজ্ঞতার জন্য প্রস্তুত? চলেন আজকে না হয় পঞ্চগড় ভ্রমণের গল্পই শোনাই। জার্নির শুরুটা কিন্তু করেছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি রাত 11টা 30 মিনিটের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে। পঞ্চগড় এক্সপ্রেস বাদেও ঢাকা থেকে প্রতিদিন সকাল 10টা 15 মিনিটে একতা এক্সপ্রেস এবং রাত 8টায় দ্রুতযান এক্সপ্রেস চলাচল করে থাকে। শ্রেণীভেদে শোভন চেয়ারে ভাড়া 695 টাকা, স্নিগ্ধা 1334 টাকা এবং এসি কেবিনে ভাড়া পড়বে 2398 টাকা। রাত ঠিক 11টা 30 মিনিটে আমরা রওনা হলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে। পথিমধ্যে নাটোর, সান্তাহার, পার্বতীপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও হয়ে পৌঁছে যাবে পঞ্চগড়। যারা একদিনের ভ্রমণে পঞ্চগড় যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন রাত 8টার দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট নেওয়ার, যা সকাল 7টা থেকে 8টার মধ্যে আপনাকে পঞ্চগড় নামিয়ে দিবে। ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় 412 কিলোমিটার। যাত্রাপথে সময় লাগবে প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো। যেহেতু লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, তাই রাত না জেগে বিশ্রাম নেওয়াটাই উত্তম। ভোরের প্রথম আলো ফোটার দৃশ্যটা সত্যিই অসাধারণ। পুরো ট্রেনে অল্প কিছু মানুষ, সেই সাথে সবুজ ক্ষেত, চারদিকে সবুজের সমারোহ, তার মাঝেই ছুটে চলছে আমাদের ট্রেন। এক কথায় জার্নির যথার্থ সার্থকতা। এটা হচ্ছে দিনাজপুর। আমরা মাত্র দিনাজপুর অতিক্রম করলাম। মোটামুটি 13টা ডিস্ট্রিক্টের উপর দিয়ে আমরা যাচ্ছি। পরবর্তী গন্তব্য হচ্ছে পঞ্চগড়, যেটা হচ্ছে বীর সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন নামে সবাই চিনে। তো এই যে এখন যাচ্ছি। আলহামদুলিল্লাহ অলমোস্ট 10টা 58 বাজে। আমরা ইতিমধ্যে পৌঁছাই গেছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। আর এটা এই যে ট্রেন, এই ট্রেনে করেই আমরা আসছি পঞ্চগড় এক্সপ্রেস। এটা এখন মেনলি আমরা স্টেশন থেকে বেরোবো, দেন সকালের নাস্তা করব। আমরা যেহেতু একদিন স্টে করব, আজকে সবগুলো স্পট কভার করব না, আজকে যে কটা করতে পারি ওই কটা স্পট ঘুরবো। আর এই দিকে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, সো স্পটগুলো সম্পর্কে ওইরকম আমার ধারণা নাই। সো আমি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। আর এইদিকে সবাই নামছে, অন্তর, আব্বু, আম্মু। আপনি কি জানেন প্রতি বছর প্রায় 70% ভ্রমণকারী তাদের সঠিক তথ্যের অভাবে ভ্রমণ করার সময় অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়েন। আপনার ভ্রমণকে সহজ, সাশ্রয়ী, রোমাঞ্চকর করতে ট্রাভেলও নিয়ে এসেছে ডিসকভার বাংলাদেশ ই-বুকটি, যেখানে রয়েছে প্রতিটি পর্যটন গন্তব্যের সঠিক দিক নির্দেশনা এবং প্রতিটি জেলায় পর্যটন স্থান, সেখানে যাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটিতে। ফলে ভ্রমণের সময় যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, সেই সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন এক জায়গায়। আর এর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুবর্ণ সুযোগ। তাহলে আর দেরি কেন, রয়্যাল এনফিল্ডের সাথে আপনার ভ্রমণকে আরো রোমাঞ্চকর করতে এখনই কিনে ফেলুন ডিসকভার বাংলাদেশ ই-বুকটি।
আর স্টেশন থেকে বের হইলে মোটামুটি যে এখানে অনেক অটো আছে, আপনারা হচ্ছে এখান থেকে অটো নিয়ে সরাসরি বিভিন্ন স্পট ঘোরার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। স্টেশনের পাশে সামনে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা এটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সো আপনারা চাইলে এই ওয়াশরুমটা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে স্টেশন, এই যে 20 সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। আর অনলাইনে সার্চ করলে এই নামই পাবেন, পঞ্চগড় স্টেশন নামে কোনো নাম পাবেন না। তো স্টেশন থেকে বের হয়ে আমরা হচ্ছে এই অটোটা নিলাম। আর এখন মেনলি ফার্স্টে যাব হচ্ছে শাহী মসজিদ, দেন শাহী মসজিদ থেকে হচ্ছে আবার বাস স্ট্যান্ডে চলে আসবো। আর এই জন্য আমাদের ভাড়া পড়লো হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আর এই অটোটা আমরা হচ্ছে নিছি। স্টেশন থেকে বের হয়ে আমরা এখন রওনা হলাম মির্জাপুর শাহী জামে মসজিদের উদ্দেশ্যে। দূরত্ব 13 কিলোমিটার, ভাড়া পড়লো জনপ্রতি 50 টাকা। ওয়েদার এবং ভাগ্য দুটোই ভালো হলে যাত্রা পথেই দেখা পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার। তো আমরা এখন চলে আসছি হচ্ছে পঞ্চগড়ের মির্জাপুর শাহী জামি মসজিদের সামনে। মসজিদটা আগে মুঘল আমলের প্রতিষ্ঠিত না মসজিদটা। আর এইখানে যে শিলালিপিগুলা, মির্জাপুর শাহী জামে মসজিদ একটি প্রাচীন কাঠামোর সামনে দাঁড়িয়ে কল্পনা করুন, এর বিশাল গম্বুজগুলি আকাশকে চুম্বন করছে। এর লাল ইটগুলি মুঘল যুগের গল্পগুলিই যেন মনে করিয়ে দিচ্ছে। এটি প্রায় 350 বছরের পুরনো একটি মসজিদ। মসজিদের ছাদে পাশাপাশি 3টি গম্বুজ এবং 4 কোণে 4টি চিকন মিনার রয়েছে। আপনি কাছে যাওয়ার সাথে সাথে মসজিদের নকশাটি মনোযোগ আকর্ষণ করে। চমৎকার পোড়ামাটির নিদর্শন এবং দেয়ালে খোদাই করা জটিল ফুলের মোটিভগুলো মুঘল শিল্পকলার টাইমস ক্যাপসুলের মতো। প্রতিটি বিবরণ একটি গল্প বলে। কারিগরদের স্বপ্ন, রাজাদের পৃষ্ঠপোষকতা এবং শতাব্দী ধরে এখানে প্রার্থনাকারী লোকেদের ভক্তি। মির্জাপুর শাহী জামে মসজিদ এতক্ষণ ঘোরাঘুরি করলাম অ্যান্ড ভিতরেও গেলাম, আপনারা দেখছেন। উপরে হচ্ছে 3টা গম্বুজ আছে অ্যান্ড ভিতরে হচ্ছে নামাজ পড়ার মতো 2টা কাতার। বাহিরের এই সাইডটায়, এই যে এই সাইডটায় আরো বেশ কয়েকটা কাতার দেখতে পাচ্ছি আর কি। ইতিহাস থেকে যতটুকু জানা যায় মসজিদটা হচ্ছে মুঘল আমলে নির্মিত। তবে মসজিদটি কে নির্মাণ করছে এ নিয়ে আর কি মত পার্থক্য আছে। ঠিক এত বছর আগে জাস্ট হচ্ছে এই শিলালিপিগুলো দেখেন। যদিও মাঝখানে এটা, আমি যতটুকু জানি যে মাঝখানে এটা হচ্ছে সংস্কার করা হয়েছে, বাট তারপর ওই সময়টায় এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করছে। সো এইসব জায়গায় আসলে আসলে ইতিহাস সম্পর্কে মানে জানার আগ্রহটা আরও বেড়ে যায় আর কি। এই শাহী মসজিদের পাশেই একটা কুয়া আছে, যদিও এটা এখন পরিত্যক্ত, ময়লা পানি আর কি। আমাদের শাহী মসজিদ ঘোরা কমপ্লিট। সেখান থেকে এখন আমরা মেনলি যাবো হচ্ছে বাস স্ট্যান্ড, দেন সেখান থেকে নাস্তা করবো, দেন হচ্ছে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিব আর কি। A few moments later. অনেক রাস্তা ঘুরাইতে হবে না আপনার, কতদিন বললাম তো মানে ঘুরে ঘুরাইবেন কই কই তাহলে? আমি ওখানে মহানন্দা নদী, বর্ডার বাংলাদেশ, তা হলুদ বাস, মোটা বাস, ডাক বাংলা নামাই দেবো। আর ওই যে কাজী এন্ড কাজী টি স্টেট আছে, ওদিকে গেলে আরো 500 টাকা লাগবে। ওটা কি আরো দূরে? ওটা অনেক দূরে, ওটা আরো ভিতরে যেতে হবে। ওটা দেখে, ওটা যদি দেখেন তাহলে আমি দেখাই নিয়ে যেতে পারি তেঁতুলিয়া। ওটা 500 টাকা ভাড়া না, তাহলে ওদিকে কালকে যাবো আর কি। তো আমরা হচ্ছে যে অটো নিয়ে হচ্ছে মির্জাপুর শাহী জামে মসজিদ ঘুরছি, ওই অটো নিয়েই এখন যাব হচ্ছে একবারে তেঁতুলিয়াতে। আর উনি বলছে যে বাসের ভাড়াটাই দিতে, বাট আমি পরে আমরা ওনাকে বললাম যে তাহলে আপনি কিছু স্পট আমাদের ঘুরাই দেন, আপনাকে জনপ্রতি 100 করে দিব। তো আমরা যেহেতু 4 জন আছি, ওনাকে 400 টাকা দিব। আর এর বিনিময়ে হচ্ছে উনি তেঁতুলিয়া যাবে অ্যান্ড হচ্ছে যে স্পটগুলো আছে ওইগুলা কিছু কিছু হচ্ছে আজকে ঘুরবো আর বাকি কিছু হচ্ছে আগামীকালকে ঘুরবো, যেহেতু আজকে আসি। সো দেখি, যেহেতু এদিকে আমার ফার্স্ট টাইম, কোন কোন স্পট ঘুরি অ্যান্ড সকল কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। মির্জাপুর শাহী জামে মসজিদ ঘোরা শেষ করে আমরা এখন রওনা হলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। দূরত্ব 42 কিলোমিটার, অটো ভাড়া পড়লো জনপ্রতি 100 টাকা। বাসে যেতে চাইলে ভাড়া পড়বে 80 টাকার মতো। যেহেতু এই অটো দিয়েই আমরা তেঁতুলিয়ার বেশ কয়েকটি স্পট ঘুরে দেখব, তাই বাসে না যেয়ে অটোতেই যাচ্ছি। যদিও এতে কিছুটা সময় বেশি লাগবে, তবে আমরা যেহেতু এখানে একদিন থাকবো তাই সময় নিয়ে আপাতত খুব বেশি একটা চিন্তা নেই।
আমরা চলে আসছি আমাদের আজকের দিনের প্রথম স্পট ইন্ডিয়ান চা বাগানে। যেহেতু আজকে দুপুরে আসছি এই কারণে এখানে মানুষ নেই, বাট সকালে আসলে এখানে মানুষ থাকতো যারা হচ্ছে এই চা পাতাগুলা সংগ্রহ করে। একদম মোটামুটি নিরিবিলি। এটা হচ্ছে এই যে বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশ পিলার, আর এই সাইডে দেখেন এই সাইডে হচ্ছে যে ইন্ডিয়ান পিলার, ইন্ডিয়ান সীমান্ত এখান থেকে শুরু। আর এই চা বাগানটা হচ্ছে পুরাটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর কি। বেশি দূর যাইস না। এখন এই যে আমি আছি একবারে চা বাগানের ভিতরে। সিলেটের সাথে এই চা বাগানগুলোর যে মেজর পার্থক্য সেটা হচ্ছে সিলেটের যে চা বাগানগুলা সেটা হচ্ছে আর কি পাহাড়ের উপরে থাকে, আর পঞ্চগড় আসার পর যে কয়টা চা বাগান দেখছি সব হচ্ছে সমতলে, যেহেতু এই সাইডটা পাহাড় নাই। সো এই কারণে এই যে যত চা বাগান আছে এই যে এখানে সব সমতলের মধ্যে, আর এই সাইডটা পুরাটা হচ্ছে চা বাগান। মানে এখান থেকে যতটুক হচ্ছে চোখ যাচ্ছে সামনে পর্যন্ত পুরাটাই চা বাগান। আর ওই যে ক্যামেরাতে বোঝা যাবে কিনা জানি না, ওই যে দূরে হচ্ছে সীমান্তর যে পিলার আছে কাটার তার, ওইটা দেয়া আছে যে সামনেই। সো এখান থেকে এখন চলে যাব, আর অলমোস্ট দুপুর হয়ে গেছে। সো আগে দুপুরে লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ মেবি হচ্ছে বাংলা হোটেল, যে তেঁতুলিয়ার যেই বিখ্যাত বাংলা হোটেল আছে ওইখানে হচ্ছে লাঞ্চ করব। আর এইদিকে এখানে যে ইন্ডিয়ার পিলারের মধ্যে সবাই ফটোগ্রাফি করতেছে এই তো। আর আমরা এই দিক থেকে হচ্ছে আসছি আর এদিকে যাচ্ছি। এদিকে হচ্ছে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধা পর্যন্ত যাওয়া যায়। তো চলে আসছি তেঁতুলিয়াতে, এই হচ্ছে সেই তেঁতুল গাছ আর কি। আর এটা হচ্ছে বাংলা হোটেল, এখানের এই হোটেলটা অনেক বিখ্যাত। আমরা হচ্ছে এখন এখানে লাঞ্চ করব, দেন হচ্ছে বাকি যে স্পট আছে ওইগুলো ঘোরাঘুরির জন্য বেরোবো আর কি। এখন লাঞ্চ করার জন্য আসছি হচ্ছে এই বাংলা হোটেলে, আর এর 2 তলায় আছি এখন। আর 2 তলার পরিবেশটা মোটামুটি এইরকম। সো আমাদের খাবার অলরেডি চলে আসছে। আর দুপুরে লাঞ্চের জন্য কী কী নিয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এখন। এখানে ভাত আছে, এটার প্লেট মেবি হচ্ছে 20 টাকা। এখানে একটা ভর্তা আইটেম থাকে, এটার দামও 20 টাকা। এখানে আছে হচ্ছে করলা ভাজি, আর সবজি, আর এখানে ডাল। আর এগুলো বাদেও আমি নিয়েছি হচ্ছে গরুর কালো ভুনা, যেটার দাম পড়লো হচ্ছে 180 টাকা। আর এছাড়াও আরও বেশ কয়েকটা আইটেমের মাছ আছে। সো যেহেতু কালো ভুনা নিয়েছি ওইটার দামই বললাম। আর এখানে মাছ বাদেও আরও বিভিন্ন রকমের খাবার টাবার আছে। সো আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন খাবার টাবার খেতে পারেন। এখন এই তো খাওয়া দাওয়া শেষ করি, দেন হচ্ছে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। বাংলা হোটেল থেকে আমাদের দুপুরের খাবার টাবার কমপ্লিট করলাম। এখন যে অটো দিয়ে আসছি ওইটা দিয়েই মেনলি হচ্ছে এখন যাব মহানন্দা নদীর পার, আরেকটা স্পটে যাব, তারপর হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলোর এখানে চলে যাবো আর কি। এই হচ্ছে তেঁতুলিয়া তেঁতুল গাছ। আপনারা হচ্ছে যারা পঞ্চগড় থেকে হচ্ছে যারা বাসে করে তেঁতুলিয়া আসবেন তারা হচ্ছে এখানে যে ভ্যান পাবেন, যে স্পটগুলো আছে ওইগুলো ঘোরার জন্য। এখানে হচ্ছে এই বাংলা হোটেলের সামনেই দেখবেন অসংখ্য ভ্যান আছে। সো ওইগুলোর সাথে কন্ট্যাক্ট করে হচ্ছে আপনারা যে স্পটগুলো আছে ওইগুলো ঘুরতে পারেন। আমরা যেহেতু একদম ডিরেক্ট অটো নিয়ে আসছি, সো ওইটা দিয়ে হচ্ছে এখন। তো এখন চলে আসছি এখানে যেই বাঁশ আছে, আচ্ছা এখানে দেয়া আছে, এখানে যে হলুদ বাঁশটা আছে, এই যে এখানে যে হলুদ বাঁশ এটা হচ্ছে যে কালার প্রিন্টেড ব্যাম্বো মেড ইন থাইল্যান্ড। আর এর সামনে ওইখানে আরেকটা বাঁশ যার আছে ওইটাতে একটু পরে যাচ্ছি, ওইটা লেখা আছে হচ্ছে বাদিম বা কাঞ্চন বাঁশ মেড ইন তাইওয়ান। আর এখানে যে হলুদ বাঁশ, এগুলা যে হলুদ বাঁশ, আর এই বাঁশের মধ্যে এই যে আমরা যে বাঙালি এটা প্রমাণ করে রাখছে আর কি, নাম টাম লিখে রাখছে। আর সামনেই হচ্ছে এখানে এই যে এই বাঁশ। আসলে আমি যখন মানে ভিডিও দেখছি অন্য অন্য মানুষের, ভাবতাম যে বাঁশ দেখার কি আছে, আসলে এই বাঁশগুলো অবশ্যই দেখে যাবেন। এটা অনেক মোটা, এই যে জাস্ট দেখেন অনেক মোটা, অনেক মোটা আর অনেক লম্বা। এখানে আসবেন অবশ্যই, কারণ এই টাইপের এত মোটা বাঁশগুলো এই ফার্স্ট আমি দেখলাম। যে হলুদ বাঁশগুলো আছে এগুলো দেখা হয়েছে, এই মোটা বাঁশগুলো এই ফার্স্ট টাইম দেখলাম। মানে ভিডিওতে ঠিক কতটা বোঝা যাচ্ছে বা বুঝাইতে পারতেছি সেটা জানি না, বাট অনেক মোটা এখানে বাঁশগুলা। হলুদ বাঁশ এবং যে মোটা বাঁশ আছে ওইটা দেখা কমপ্লিট করে এখন চলে আসছি হচ্ছে শিলিগুড়ি ব্রিজ দেখার জন্য। ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে শিলিগুড়ি ব্রিজ। আর এই নদীটা হচ্ছে মহানন্দা নদী। এখানে যে সবাই হচ্ছে পাথর কালেক্ট করতেছে। এখানে এই মহানন্দা নদীর যে সীমান্ত নদী যে ইয়াটা আছে ওইখানে দেয়া আছে যে বাংলাদেশ অংশে কতটুকু পড়ছে আর কি। যে লেখা আছে বাংলাদেশ অংশে নদীর দৈর্ঘ্য 20 কিলোমিটার প্রায়।
আর এই যে উৎপত্তি স্থল দেওয়া আছে হিমালয় পর্বতের ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দার্জিলিং অংশে উৎপত্তি হয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা নামক স্থানে 0 পয়েন্টে এসে প্রবেশ করে। আর এই হচ্ছে সেই নদীটা। এইদিকে হচ্ছে যে যারা মূলত পাথরগুলো কালেক্ট করতেছে তারা হচ্ছে বাংলাদেশি। এখানের অধিকাংশ মানুষই মানে এইটা দ্বারা হচ্ছে জীবিকা নির্বাহ করে, আমি যদি আর কি ভুল না করে থাকি। আর ওই যে হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত, আর এদিকে কিছু হচ্ছে দোকানপাট আছে। হাঁসের মাংস প্রিমিয়াম ব্ল্যাক টি 320 টাকা। আমরা সকালে খুঁজছি পাইনি। তৈরি হয় মানহাটি তেঁতুলিয়া 220। এটা কি চা ভাইয়া? ব্ল্যাক টি প্রিমিয়াম ব্ল্যাক টি, প্যাকেজিংটা সুন্দর। এটা নিন, এটা তেঁতুলিয়া, এটা ভিডিও করেন। এটা আমাদের তেঁতুলিয়া একবার অরিজিনাল তেঁতুলিয়ার পিওর চা। তেঁতুলিয়ার চা, হ্যাঁ তেঁতুলিয়ার চা। পিছন পাশে দেন তেঁতুলিয়া, এটা মোটা বেশি। ভিডিওটা করেন ব্ল্যাক টি, চা পাতা, অনেক আইটেম আছে। এই গ্রিন টি এটা না? জি, আমার এখানে 32 আইটেমের চা আছে। এই দেখেন কফি আছে, কফি। আচ্ছা, এটা এই শৈশব আছে, দেখেন শৈশব। ওরা যেগুলা চা আছে ভাই সব নিচে ঢাকা পড়ছে না, দেখেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, ইনশাআল্লাহ কালকেও আসি এদিকে। তো কিছুক্ষণ আগে মহানন্দা নদীতে যে পাথর কালেক্ট করার দৃশ্য দেখাইলাম আপনাদের। এইগুলোর মধ্যে হচ্ছে মূলত পাথরগুলো ওনারা হচ্ছে ঘুরে রাখে, আর কি পাথরগুলো কালেক্ট করে রাখে, দেন হচ্ছে পাথরগুলো নিয়ে আসে। 2000 years later. আমরা এখন চলে আসছি হচ্ছে যে জেলা পরিষদ ডাক বাংলো আছে ওইটাতে। তো ডাক বাংলোটা আপনাদেরকে কিছুক্ষণ পর ঘুরিয়ে দেখাচ্ছি। এখন ছোট্ট একটু কাজ আছে, সেটা সেরে নিই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে মোটামুটি প্রায় 15 মিনিট পর। আর এর মাঝখানে কি হয়েছে সেটা এখন একটু বলি। তো আমি হচ্ছে এখন যে জায়গাতে আছি সেটা হচ্ছে এখানের যে ডাক বাংলো আছে, ডাক বাংলোতে আছি। সো এখানের যে ফর্মালিটিস গুলো ছিল ওইগুলো একটু কমপ্লিট করলাম। সো রুমের কি অবস্থা ওইটা এখন আপনাদেরকে একটু দেখাই, চলেন। আসুন তো ভিতরে আসুন। এদিকটা হচ্ছে খাট আছে, এখানে মোটামুটি 2 জন থাকা যায় একদম অনায়াসে। এদিকে একটা ড্রেসিং টেবিল আছে। এই রুম হচ্ছে আমি আর অন্তর থাকবো, আর পাশের রুম হচ্ছে আব্বু আর আম্মু থাকবে। চলেন তাদের রুমটা একটু ভিজিট করে আসি। তো এটা হচ্ছে আব্বু আম্মুর রুম, এটা হচ্ছে আর কি প্রবেশ গেট। অ্যান্ড সেমভাবে এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, এদিকে একটা টেবিল আছে, এদিকে টেবিল। রুমগুলো অলমোস্ট সেম, আমাদেরটা যেরকম এটাও সেম ওই রকমই। এখন ওয়াশরুমটা একটু দেখে আসি রুমে। এই হচ্ছে ওয়াশরুম। রুমের ব্যালকনিটা অনেক বড় এন্ড অনেক সুন্দর। তো এই তো রুম ট্যুর মোটামুটি দেওয়া শেষ। অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাইকে আমাদের হচ্ছে এখানে রুমগুলো নিতে হেল্প করার জন্য। আনোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার হচ্ছে বাংলাবান্ধাতে একটা প্যারেড হয়, সর্বসাধারণ সেখানে চাইলে হচ্ছে প্রবেশ করতে পারে। বাংলাবান্ধা যে বর্ডার আছে, তো এখন মেনলি হচ্ছে ফ্রেশ হবো, দেন হচ্ছে হয়তো বাংলাবান্ধার উদ্দেশ্যে রওনা দিব আর কি। A few minutes later. রুমে হচ্ছে চেক ইনের পর ফ্রেশ হয়ে এখন বের হয়েছি। এখন মেনলি যাবো হচ্ছে বাংলাবান্ধা ঘুরবো। আর এর জন্য এই যে এই ব্যান্ডটা নেওয়া হয়েছে আমাদের। আর আমরা আছি হচ্ছে ডাক বাংলোর যে নতুন ভবন, এটার 2য় তলায় হচ্ছে আমাদের রুম। আর এর পাশেই হচ্ছে ডাক বাংলোর পুরাতন বা আগের যেটা ভবন আছে ওইটা। আসলে ডাক বাংলাটা আমি আপনাদেরকে কালকে ফুল ঘুরিয়ে দেখাবো, যেহেতু কালকে আসি ইনশাল্লাহ। এটা আপনার স্থানে ভাড়া না, আপনার ও বাইরে যাওয়া যাবে না, কারণ সবাই আছে কান্নার কালকে এনে সব আমার ফোন দিলে কবে কি যাতে কাছে ভাড়া কটেন আমার জব দেবে রাস্তা আমার ডাক বাংলা ওটাই ফোন দেয়, কারণ আমার টুরিস্ট কার্ড আছে। আপনি মুরব্বী না বাবা শুনবো আপনাকে 10 চাই তো আমি কি কইলাম কালকে, কিন্তু আব্বা যদি ডাক দিয়ে বেশি বেবিটারে ঢুকতে দেবে না, আজকে ঢুকতে দেবে কেন জানেন? প্যারেড আছে আজকে, মানে দুই বাহিনী কি একসাথে হয় নাকি? একসাথে হয়। আচ্ছা আচ্ছা, যাক, তো সুন্দর দৃশ্য। বসো। হ্যাঁ, এগুলো যে ক্ষতিগুলো তো করছে, ক্ষতিগুলো যে এইখানে তো এই যে গ্লাস ভাঙা দেখলাম মনে একটা, এগুলা ওদিকে সব ভাস্কর্যগুলো ভেঙে গেছে। চেক ইন এবং কিছুটা সময় বিশ্রাম শেষে আবারও বের হয়ে পড়লাম। গন্তব্য বাংলাবান্ধা 0 পয়েন্ট। যদিও এই জায়গাটিতে আগামীকাল যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু প্রতি মঙ্গলবার বাংলাবান্ধা 0 পয়েন্টে একটি প্যারেড সংগঠিত হয়, তাই খুব বেশি সময় নষ্ট না করে দ্রুত রওনা হয়ে গেলাম।
তেঁতুলিয়ার ডাকবাংলোর আশেপাশেই অনেক ভ্যান গাড়ি পেয়ে যাবেন। এইসব ভ্যান দিয়েই আপনারা চাইলে তেঁতুলিয়ার সকল স্পট ঘুরে দেখতে পারবেন। এখন চলে আসছি বাংলাবান্ধা 0 পয়েন্টে। এটাই একমাত্র বর্ডার যেখান দিয়ে একই সাথে 3টা দেশে যাওয়া যায়, ইন্ডিয়া, নেপাল এবং ভুটান। আর ওই যে সামনে হচ্ছে 0 পয়েন্ট, ওই যে বাংলাবান্ধা 0 লেখাটা সামনে হচ্ছে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ডান পাশে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ। ওই সামনে হচ্ছে ইন্ডিয়ার গেট দেখা যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ। যে এখানে দেয়া আছে ঢাকা 503 কিলো। এখানে হচ্ছে এই যে বাংলাবান্ধা 0 পয়েন্টের যে 0 ওইটা। আর এদিকে প্যারেড এখনো শুরু হয়নি, প্যারেড হবে, সবাই ওয়েট করতেছে। আর ওই যে বাংলাদেশের বিজিবি, আর ওই সামনে হচ্ছে বিএসএফ এর সদস্যরা আছে। তো বাংলাবান্ধা 0 পয়েন্ট ঘোরা শেষে এখন রওনা দিচ্ছি হচ্ছে হোটেলের দিকে। আর মাঝের যে প্যারেড শোটা হয় দুই দেশের যে বিজিবি এবং বিএসএফ আছে তাদের মধ্যে, ওইটা তো এতক্ষণ দেখলেনি। রাত্রে আর কতটুকু কি শট দিতে পারবো জানি না, তো বাকি কথা আপনাদের সাথে পরে হচ্ছে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে 6টা 27, আর আমরা যাচ্ছি সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টে। অলমোস্ট অনেক মানুষ চলে আসছে। তো যদিও আকাশে যদিও অনেক কুয়াশা, বাট দেখা হয়তো যাবে না, তারপরও যাচ্ছি যদি দেখা যায় আর কি। আর এটা হচ্ছে ডাকবাংলোর ভিতরের অবস্থা। সামনে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখন। ডাকবাংলোর যে ভিউ পয়েন্ট ছিল এখানে মোটামুটি অনেকটা সময় বসা ছিলাম, বাট আজকে ওয়েদারের যে অবস্থা মনে হয় না যে এখন দেখার কোনো পসিবিলিটি আছে। প্রচুর পরিমাণে চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, এর কারণে ভাবলাম যে না আর বসে থেকে লাভ নাই, চলে যাই, একটু রোদ উঠুক, রোদ উঠলে যদি কমে আর যদি ভাগ্যে থাকে তাহলে দেখা যাবে আর কি। আর এটা হচ্ছে এই যে ডাকবাংলোর এই নতুনটা হচ্ছে আমরা আছি। A few moments later. গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের পঞ্চগড়ের ডে 2। সকালে কিন্তু অলরেডি একবার বের হয়েছি, বাট ব্যাড লাক, এবার দেখা যায়নি। আসলে এই বছরটাই খুবই কম দেখা দিছে। আর পঞ্চগড় যারা আসেন তারা কিন্তু শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেন না, হ্যাঁ ওইটা থাকে ফার্স্ট প্রায়োরিটি, বাট এছাড়াও পঞ্চগড়ে আরো অনেক স্পট আছে। তার মধ্যে বেশ কয়েকটা স্পট আমি গতকালকে ঘুরছি, যা হচ্ছে আপনারা দেখতে পাইছেন। আর আজকে আরো কিছু স্পট ঘোরাঘুরি করবো এইদিকে। তবে তার আগে আমরা যে ডাকবাংলোতে ছিলাম, ওই ডাকবাংলোটা হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো।
আঙ্কেল আজকে কোথায় কোথায় ঘুরবো? কাজেন কাজে আর ডাহুক আর কি কি একবার বইলা দেন তাহলে। তারপর ডেলি ফার্ম, তাহলে ফার্স্ট হচ্ছে কাজী এন্ড কাজী, তারপর ডেলি ফার্ম, ডেলি ফার্ম, ডাহুক ব্রিজ, ডাউক ব্রিজ। আচ্ছা আচ্ছা ডাহুক ডাহুক আচ্ছা। আরেকটা ওই যে কি বাজার যেন আছে, ওই যে কাঁচা পাতার চা পাওয়া যায় নাকি, ওইটা কোন দিকে? ওইটা কি বেশি দূরে? এটা কাঁচা পাতা চাই এই রাস্তাতে 4 কিলো হবে, এই রাস্তাতে 3 কিলো হবে। আচ্ছা আচ্ছা, কি বাজার জানি এটা? এটা বড় বিলা, কলকাতা। হ্যাঁ বড় বিল্লা বাজার। ওটা যখন আপনার কি একবার বাইরে হয়ে চলে যাবেন এখন? না 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 না, তাহলে বিকালে যাইতে পারবেন, তাহলে ফার্স্টে আমরা যাব হচ্ছে কাজী এন্ড কাজীতে। ঠিক আছে তাহলে। তো আমরা হচ্ছে মাত্র রওনা দিলাম। এখানে যে ব্যান্ড দিয়ে হচ্ছে গতকালকে ঘোরাঘুরি করছি, ওই ব্যান্ড দিয়েই হচ্ছে আজকে যাচ্ছি আবার। আর আজকের দিনের প্রথম স্পট হচ্ছে কাজী এন্ড কাজী টি স্টেটে। তো এখন চলে আসছি আবার এই বাংলা হোটেলেই। তো আমরা এখন রওনা দিছি হচ্ছে স্পটগুলো ঘোরার উদ্দেশ্যে। ব্যান্ড নিয়ে নিছি আর কি। অনেকে অটোতে ঘুরেন, ব্যান্ডটা হচ্ছে খোলামেলা, দৃশ্যগুলো দেখতে দেখতে চলে যেতে পারবেন গন্তব্যে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটাও খুব সুন্দর। হচ্ছে আমরা চলে আসছি রওশনপুরের কাজী এন্ড কাজী টি স্টেট আছে এখানে প্রবেশের জন্য আর কি পারমিশনের প্রয়োজন। আমরা হচ্ছে ডাক বাংলোতে কল দিছি মাত্র, তো ওনাদের থেকে মেবি হচ্ছে এখন ফোন দিলে দেন পারমিশন নিয়ে হচ্ছে এটার ভিতরে প্রবেশ করতে হবে আর কি। তো এই কারণে একটু এখানে সময় লাগতেছে প্রবেশের জন্য। আর এটা সামনেই এই যে দেখেন, এই যে বিশাল বড় চা বাগান, এটা পুরাটা হচ্ছে চা বাগান। আর কাজী এন্ড কাজী টি স্টেট পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার রওশনপুর গ্রামে অবস্থিত। শহর থেকে কাজী এন্ড কাজী টি স্টেটের দূরত্ব আনুমানিক 55 কিলোমিটার। প্রকৃতি আর আধুনিকতা যখন মিশে যায় তখন এক আদি আর অকৃত্রিম নৈসর্গিক পরিবেশ সৃষ্টি হয়, যার দেখাই আপনি পেয়ে যাবেন কাজী এন্ড কাজী টি স্টেটে গেলে। বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান এটি। শৌখিনতায় মানুষ কি কি করতে পারে তার এক নিদর্শন হচ্ছে কাজী এন্ড কাজী টি স্টেটের ব্যক্তিগত বাংলো এবং অফিস কার্যালয়ের পুরো জায়গাটি। আর এই জায়গাটা আসলে ফেসবুকে একটা পোস্টে দেখছিলাম আর কি। তবে এই জায়গাটা সবার আসলে পারমিশন নাই প্রবেশ করার। আমরাই আসার পর মানে অনেক কাহিনী করে দেন ঢুকতেছে, দেখলেন আপনারা। মানে আমাদের যথেষ্ট রেফারেন্সও আছে, তো ওনাদেরকে বলার পর এন্ড বেশ কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমরা প্রবেশ করতে পারছি আর কি। সো আপনারা যারা আসবেন তাদের হচ্ছে কিন্তু অবশ্যই রেফারেন্স নিয়ে আসতে হবে, কারণ যথেষ্ট রেফারেন্স না থাকলে এদিকে প্রবেশ করতে পারবেন না। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। কাজী এন্ড কাজী টি স্টেট ঘোরা দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানে যারা আসবেন অবশ্যই হচ্ছে রেফারেন্স নিয়ে আসবেন, না হলে কিন্তু প্রবেশ করতে পারবেন না। এই যে বেরোয়ার সময় দেখলাম যে অনেকে দাঁড়া আছে, ওনারা প্রবেশ করতে পারতেছে না। আমরাও আসার পর কিন্তু অনেকটা সময় ওয়েট করা লাগছে। দুপথে যে এরকম দুই পাশে হচ্ছে চা বাগান দেখতে পারবেন, এরকম এই যে চা বাগান। তো এই এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। অন্তর জি, এটা ঘুরে কেমন লাগলো? আমার কাছে ভালোই লাগলো, খারাপ না। কিন্তু আমি এতটুকুই বলবো, যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই পঞ্চগড়ে এসে ঘুরে যাবেন। রাইট রাইট। আর পঞ্চগড়েই দেখলাম যে একই সাথে হচ্ছে চা দান সব ধরনের মানে চাষাবাদি করা যায়। যেমন সিলেট যদি চিন্তা করেন, সিলেটে শুধু চাই, ঠিক আছে, বাট পঞ্চগড়ে দেখলাম যে সবাই সব কিছুই চাষ করে আর কি। সেই জিনিসটা খুবই ভালো লাগছে। আর ওই যে দূরে নদী, মহানন্দা নদী। তো এখন আসছি হচ্ছে একটা যে টি ফ্যাক্টরি আছে ওইখানে। আমি জানি না এখানে ভিডিও করতে দিবে কিনা বা ভিতরে ঢুকার পারমিশন দিবে কিনা, দেখি কি হয়।
যে সিস্টেমটা হয় ফার্স্টে হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে উঠায়, উঠানোর পর হচ্ছে যে মেশিন, বাকি সব হচ্ছে মেশিনে প্রসেস হয়ে যায়। এখান থেকে মেশিনে পুরো হইতে হইতে ওই মেশিনটায় যায়, ওইখান থেকে হচ্ছে পাতি হয়ে বেরোয়। ভিতরে অনেকগুলো মেশিন চলতেছে আসলে। এখানে একটা টি ফ্যাক্টরিতে হচ্ছে প্রবেশ করলাম। তবে যে প্রসেসটা হয় সেটা তো দেখলেনি। ফার্স্টে হচ্ছে চা বাগান থেকে চা পাতাগুলো না একটা জায়গায় হচ্ছে রাখে, দেন সেখানে হচ্ছে ওইগুলোকে শুকায়, শুকানোর পর হচ্ছে ওইটা মেশিনের মধ্যে দেয় এবং মেশিন থেকে হচ্ছে প্রসেস হয়ে একটা মেশিন হচ্ছে পাতাগুলোকে ছোট ছোট করে দেন এরকম ভাঙতে ভাঙতে প্রসেস হইতে হইতে একদম পাতি হয়ে বেরো যাচ্ছে আর কি। সো একবার ভিতরে প্রবেশ করতে পারি নাই, আর যতটুকু পারছি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ভিতরে আসলে নয়েজের কারণে কথা হয়তো বললেও বুঝবে না, এই কারণে কথা বলা হয়নি। সো এখন যাচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর কি। তো গতকালকে হচ্ছে এদিকে দিয়ে আসছিলাম, হ্যাঁ, আর ওই যে হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত আর কি শুরু। ওই যে গাড়ি দেখা যাচ্ছে দূরে, ইন্ডিয়ান বিএসএফের গাড়ি। তো মাত্র হচ্ছে আমরা চলে আসছি এখানের যে বড় বিল্লা বাজার আছে ওইখানে একটা চা পাওয়া যায়, কাঁচা পাতির চা, যেটা বর্তমান সময়ে তেঁতুলিয়ার খুবই পপুলার। বা যারা হচ্ছে ট্যুরিস্ট আসেন তারা অবশ্যই এটা ট্রাই করেন। সো আমরাও চলে আসছি, আমরা এখানে ট্রাই করব। আর এই সামনে হচ্ছে এই দোকানটা, আর এই দিকটা হচ্ছে চা বাগান। সালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো বর্তমান সময়ে খুবই মানে পপুলার হয়ে গেছেন এখন। জি আলহামদুলিল্লাহ। জি, তো ফেমাস যে চাটা আছে ওইটা ইনশাল্লাহ আমরা ট্রাই করব। আর এখানে আমি শুনছি যে অনেক দামি চা পাতা পাওয়া যায়, মানে সর্বোচ্চ কত দামি আছে আর কি? 16,000 টাকা কেজি। ওইটা কি এই যে এটা না? আছে, তারপরে আছে আরেকটা হোয়াইট টি আছে, এটা হোয়াইট টি। 100 গ্রাম চার দাম 1600 টাকা। এটা 1600 টাকা। তারপর গ্রিন টি আছে 3000 টাকা কেজি। ওই যে গ্রিন টি, ন্যাচারাল গ্রিন টি। কোনটা? এটা? জি। আচ্ছা আচ্ছা। আর এছাড়া তো আর ওই যে এই পাশে আছেই প্রচুর পরিমাণে, এখানে আছে এবং যে জনপ্রিয়টা আছে ওইটা আমরা ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওইটার দামটা কত আঙ্কেল? যেটা কাঁচা পাতির চা 10 টাকা। তাহলে আমরা বসি ওইটা ট্রাই করব। আর এগুলো হচ্ছে 16,000 টাকা কেজি, তাই তো? তো চলে আসছে এখন এই যে হচ্ছে কাঁচা পাতির চা। তারপরে হবে চা আমাদের 4টা। এই যে পাতা। হ্যাঁ হ্যাঁ, এই যে পাতা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে চা। এগুলো বাদে এমনি কি কি চা আছে এখানে? এখানে 30 প্রকার চা আছে, 30 আইটেম। 30 আইটেমের। আর ওই চা পাতাগুলো যেখানে সিদ্ধ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে সিদ্ধ হচ্ছে। জি। আর এদিকে হচ্ছে চাপাতি। সো আমরা এখন ট্রাই করব। সো এই তো আমরা যে কাঁচা পাতির চা আছে ওইটা নিলাম, বর্তমান সময়ে খুবই পপুলার। সামনের ভিউটা দেখেন। সো এরকম একটা ভিউর মধ্যে এই এক কাপ চা, মানে অসাধারণ কম্বিনেশন। সামনে হচ্ছে ইন্ডিয়া, সামনে ইন্ডিয়ান সীমান্ত। আর ঠিক অপর পাশেই আছে হচ্ছে চা বাগান। তোমার চা নিছেন না কেন? রং চা খান না? ঠিক হয়, দুধ চাই খান তাইলে। আর এই দোকানে আসলে এই যে এখানে দেখেন বসার মোটামুটি ভালো স্পেস আছে, পরিবেশটাও সুন্দর, এখানে ঠান্ডা বাতাস। আর ওই তো সামনে আরো বসার স্পেস আছে, ছবি তোলার কিছু স্পেস আছে। আর এই দিকটা হচ্ছে এই যে চা বাগান, এদিকটা হচ্ছে চা বাগান। তো এই যে চা বাগানে দাঁড়ায় হচ্ছে চা খাচ্ছি, অসাধারণ। চায়ের রিভিউ কিন্তু ভিডিওতে যাবে অবশ্যই। আর হলো বেশি শীত লাগবে না, মানে গরম পানি করবেন, যদি কাপের মধ্যে পাতা দিয়ে উপরে গরম পানি মারেন তাহলে লিখে চাই দেবো। আমরা এটা খাই রাজশাহীরা বা আপনার এলাকার উত্তরবঙ্গের ওইভাবে খায়।
কাকা তাহলে আসি, আল্লাহ হাফেজ। আর আপনার নাম্বারটা আমি দিয়ে দিব ভিডিওতে, হ্যাঁ আমি দিব, ঠিক আছে? এখন মনে করেন কেউ আইসা ফোন দিলে এইভাবে ঘুরাই দিন। ভিডিওতে আপনার ফোন নাম্বার থাকবো। মন খারাপ না, আপনি খুশি নি? আপনি খুশি তাইলে আমরাও খুশি, আপনি খুশি থাকলে। আপনার ভিডিওতে নাম্বার থাকবো, আপনার দেখা যায় 2-4 জনে ফোনও দিব। ঠিক আছে, ঠিক আছে, দোয়া করেন কাকা, আল্লাহ হাফেজ। তো সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করলাম। আর আজকে সারাদিনের জন্য মানে সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্যান ভাড়া পড়লো হচ্ছে 700 টাকা। আর ওনার নাম্বারটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে ভ্যান নিতে পারেন আর কি। সো দুপুর সময়টা একটু রেস্ট নিব, দেন হচ্ছে খাওয়া দাওয়ার জন্য বের হয়ে যাবো আর কি। A few minutes later. আপনাদের সাথে দেখা হচ্ছে মোটামুটি 1 ঘন্টা পর। সারাদিন ঘোরার উপরেই ছিলাম। একটা কথা বলা হয়নি, আমরা হচ্ছে রিটার্ন টিকিটও করে আসছি ঢাকা থেকে। সো আপনারা যারা হচ্ছে আসবেন, যদি ট্রেনে যেতে চান অবশ্যই রিটার্ন টিকিট করে আসবেন ঢাকা থেকে। বিকাল 4:38 বাজে আর আমরা চেক আউট করে আবার আসছি হচ্ছে সেই ভিউ পয়েন্টে। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, একবারের জন্য দেখা পাই নাই। এখান থেকে এখন চলে যাব, আবার কবে আসা হয় জানি না। এখন চলে আসছি হচ্ছে এই মহানন্দা নদীর একবারে কাছাকাছি। যে পাথরগুলা দেখতেছেন এখানে, এই মহানন্দা নদী থেকে হচ্ছে এই পাথরগুলো আর কি কালেক্ট করে। এখন আসলে পাথর কালেক্ট করার লোক নাই, কারণ ওনাদের একটা টাইম আছে, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মেবি। এই পাথরগুলা, যে পাথরগুলা সব হচ্ছে এই নদীর। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা না, একটা নদী হচ্ছে 2টা দেশকে কি সুন্দর ভাগ করে দিছে। এই পাশে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ভারত। গরুটা মূলত, গরুটা কোন দিক দিয়ে আনে ভাইয়া? এদিক দিয়ে আনে গরু? গরু তোমার তার কাটা কাটে নিয়ে চলে আসে, এটা তো তোমার বিএসএফ এর ক্যাম্প ভাইয়া, বড় ভাই। আচ্ছা আচ্ছা, ওই তো সামনে। আর গরু তার কাটা কাটে নিয়ে চলে আসে, আবার ইন্ডিয়ান মানুষ আনে চা বাগানে, তো তারপর বাংলাদেশের মানুষটা যায় নিয়ে আসে। মানে ওদের সাথে লিংক আপ আছে। আর এমনি তুমি গেলে তোমাকে পাবলিক পাইলে ধরে মাইট ডাং দে ওই পাশে জেল খাটতে লাগবে 10 মাস। বুঝতে পারছি। তার মানে গরুগুলো আনতে ইন্ডিয়ার ওরাও হেল্প করে? 10 মাস জেল খাটতে হবে। না ইন্ডিয়ার ওরা ইয়েছে না, হ্যাঁ জড়িত তো। আবার কিছু বিএসএফ আছে ঘুষ খায়, ওগুলোর মধ্যে কোনো প্রবলেম নেই। গরু আনে এভাবে, আবার যেগুলা গ্যাস ওগুলো গুলি করে দেয় না, এটা বলে দেয়। ঠিক আছে, আমি এই যে না হলেও 2 মাস আগে আমাদের বাড়ির পাশে একজনকে গুলি করে মারছে। এখান থেকে ওই 3 নয় আছে না, 3 নয় ওই পাশে ওই যে একটা লোক ই করতেছে, ওই ইন্ডিয়ার সাইডে না, কোনটা? ওই যে আমাদের বাংলাদেশের মানুষ মাছ মারতেছে। ওই যে গ্যাস সেটা কিছু করে না, স্থানীয় না, মানে ওই যে যারা পাথর কালেক্ট থাক না আগে কিছু করবে না, নদী পারে ওই পাশে গেলে বিএসএফ দেখলে নগদ ফায়ার করে দিবে। মানে পাথর কালেক্ট করে, আর যারা মাছ টাছ ধরে ওনারা হচ্ছে পারমিশন আছে না আমার এই লোকাল মানুষজনের। আমিও গেলে ইচ্ছা করলে এখন ওই যে ধার পর্যন্ত ঘুরে আসতে পারবো। মানে নদীতে নামলে প্রবলেম নাই, নদীর মধ্যে নামলে কোনো প্রবলেম নেই, নদী পর্যন্ত ব্যবহার করতে পারবে। হ্যাঁ বুঝতে পারছি। তো এখন চলে আসছি সেই শিলিগুড়ি ব্রিজ। ওই যে ইন্ডিয়ান শিলিগুড়ি ব্রিজটা এখান থেকে দেখা যায়। আসলে এই জায়গাটা গতকালকেও আসছিলাম, বাট আজকে যেহেতু আবার চলে যাচ্ছি, মানে এই রোড দিয়েই যেতে হয়, সো এই জায়গাগুলো হচ্ছে একটু নেমে লাস্টবারের মতো ভিজিট করে যাচ্ছি। দেন এই জায়গা থেকে হচ্ছে সরাসরি তেঁতুলিয়া যে বাজার আছে ওইখানে চলে যাবো আর কি। আর ওই তো সেই ব্রিজ। আর এখান থেকে যে পাথরগুলো কালেক্ট করছে, এখানে ওই বিভিন্ন জায়গায় গোল হয়ে আছে, পানি জমে আছে আর কি।